ক্লাস 9 নবম শ্রেণী। আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো জেনারেল ম্যাথ, বৃত্ত। জেনারেল ম্যাথে বৃত্ত, জ্যামিতি, বৃত্ত অংশে অষ্টম অধ্যায় বৃত্ত। এই অধ্যায়ে দুইটা টপিকস, একটা হলো উপপাদ্য প্লাস উপপাদ্য সংক্রান্ত কিছু এক্সট্রা, আবার অষ্টম অধ্যায়ে কিছু সম্পাদ্য বৃত্ত সংক্রান্ত আর কিছু সম্পাদ্যের এক্সট্রা। তাহলে অষ্টম অধ্যায়ে দুইটা জিনিস, প্রথম দিকে আছে অষ্টম অধ্যায়ে উপপাদ্য প্লাস কিছু এক্সট্রা, এই অষ্টম অধ্যায়ের শেষের দিকে সম্পাদ্য প্লাস এক্সট্রা। আজকে আমরা সম্পাদ্য প্লাস এক্সট্রা এই সংক্রান্ত ক্লাসটি করব। এখানে দুইটা বা তিনটা লেকচার লাগবে। আজকে লেকচার 1 বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য এর লেকচার 1। এই সম্পাদ্যগুলো করতে হলে আমাদের কিছু বেসিক বিষয়াবলী আমাদের পড়তে হবে। বেসিক বিষয়াবলী হলো বৃত্ত তো আমরা ক্লাস 8-এ মোটামুটি পড়ছি। বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, যা, পরিধি এগুলো আছে। বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল পায়ার স্কোয়ার, বৃত্তের পরিধি 2 পায়ার, টুকটাক বেসিকগুলি পড়ছি আমরা। এখন বৃত্তের নতুন জিনিস সেটা হলো ছেদক এবং স্পর্শক। একটা বৃত্তের ছেদক এবং স্পর্শক, ইংরেজিতে বলে সেকেন্ড অ্যান্ড ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা পড়ব বৃত্তের ছেদক ও স্পর্শক। বৃত্তের ছেদক এবং স্পর্শক, ইংরেজিতে বলে সেকেন্ড অ্যান্ড ট্যানজেন্ট। সেকেন্ড SECANT সেকেন্ড, এটা হলো ট্যানজেন্ট TANGENT। সেকেন্ড মানে ছেদক, ট্যানজেন্ট মানে স্পর্শক। খেয়াল করো, এই যে একটা বৃত্ত আছে, এই যে একটা রেখা আছে, এই যে একটা বৃত্ত আছে, হ্যাঁ, এই যে একটা রেখা আছে, এই যে একটা বৃত্ত আছে, এই যে একটা রেখা আছে। এই বৃত্ত এবং রেখা, এই বৃত্ত আলাদা এবং রেখাটা হলো আলাদা। এইখানে বৃত্ত এবং রেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। বৃত্তটা এখানে আছে, রেখাটা এখানে আছে, এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। এইখানে খেয়াল করো, এই AB একটি রেখা আর O কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্ত এবং রেখার মধ্যে এইখানে একটা সাধারণ বিন্দু আছে, এই বিন্দুর নাম দিলাম P। এই সাধারণ বিন্দুটা পি বিন্দুটা AB রেখার উপরেও আছে, আবার এই P বিন্দুটা বৃত্তের উপরেও আছে। তাহলে Pটা হলো সাধারণ বিন্দু। এখানে একটি সাধারণ বিন্দু পাওয়া যাচ্ছে। সাধারণ বিন্দু মানে এমন একটা বিন্দু যে বিন্দুটা AB রেখার উপরেও আছে এবং O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরও আছে। এরকম যখন থাকবে তখন AB রেখাকে এই বৃত্তের স্পর্শক বলা হয়। একটি সমতলে একটি বৃত্ত এবং একটি রেখা এমনভাবে অবস্থান করবে যেন বৃত্ত এবং রেখার মধ্যে কেবল একটি সাধারণ বিন্দু থাকে, তখন ওই রেখাটিকে উক্ত বৃত্তের একটি স্পর্শক বলা হবে। এই চিত্রে 3 নম্বর চিত্রে এই AB একটি রেখা আর O কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এটা AB রেখা, O কেন্দ্র বিশিষ্ট। এইটা হলো দুইটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। এই যে একটা ছেদবিন্দু, এই যে একটা ছেদবিন্দু। ছেদবিন্দু মানে একটি রেখা যখন অপর রেখাকে বা অপর কোনো পরিধিকে এরকম ছেদ করে যাবে তখন সেটা ছেদবিন্দু। এই যে একটা ছেদবিন্দু, এই যে একটা ছেদবিন্দু। এরকম দুইটা যখন ছেদবিন্দু থাকবে তখন এই AB রেখাকে এই বৃত্তের একটি ছেদক বলা হয়। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? স্পর্শক। খেয়াল করো, স্পর্শক সমতলে একটি বৃত্ত এবং একটি রেখা এমনভাবে অবস্থান করবে যেন বৃত্ত এবং রেখার মধ্যে কেবল একটি সাধারণ বিন্দু থাকে, তখন উক্ত রেখাটিকে ওই বৃত্তের একটি স্পর্শক বলা হবে। আবার এখানে একটি বৃত্ত এবং একটি রেখা সমতলে এমনভাবে অবস্থান করবে যেন বৃত্ত এবং রেখার মধ্যে দুইটি ছেদবিন্দু থাকে, তখন উক্ত রেখাটিকে ওই বৃত্তের একটি ছেদক বলা হবে। এটা হলো ছেদক, এটা হলো স্পর্শক। আর এইখানে বৃত্ত এবং রেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, কারো কাজে ছেদকও নেই, স্পর্শকও নেই।
যখন একটি এরকম রেখা ছেদক হবে, এবি ছেদক হবে, এই যে ছেদবিন্দুদ্বয়ের অভ্যন্তরে এই রেখায় যতগুলো বিন্দু থাকবে সবগুলো বিন্দুই এই বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। এই ছেদবিন্দুর অভ্যন্তরে এই একটা ছেদবিন্দু, এই মাঝখানে রেখার উপস্থিত যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু অবশ্যই বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। এখানে পি বিন্দুতে স্পর্শ করেছে, বলা হয় পি বিন্দুতে স্পর্শ করেছে। এই যে সাধারণ যে বিন্দুটা বৃত্তের উপরে আছে, রেখার উপরে আছে, এটাকে বলে স্পর্শ বিন্দু। এই বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। যে বিন্দুতে কোনো রেখা বৃত্তকে স্পর্শ করে সেটা হলো স্পর্শ বিন্দু। সেটা কি? স্পর্শ বিন্দু। এখানে এবিটা হলো স্পর্শক আর পিটা হলো স্পর্শ বিন্দু। অর্থাৎ যে বিন্দুতে রেখাটা বৃত্তকে স্পর্শ করে সেটা হলো স্পর্শ বিন্দু। সেটা কি? স্পর্শ বিন্দু। আমরা শিখলাম বৃত্তের স্পর্শক এবং ছেদক। দুইটা বৃত্ত, এবি রেখা যাওয়ার সময় এই বৃত্তকেও স্পর্শ করেছে, এই বৃত্তকেও স্পর্শ করেছে, তাহলে এবিকে বলে সাধারণ স্পর্শক। সাধারণ মানে কমন, তাকেও স্পর্শ করেছে, দ্যাট মিনস এবিটা হলো সাধারণ স্পর্শক। এইখানেও এবি কি করেছে? তাকেও টাচ করেছে, স্পর্শ করেছে, তাকেও স্পর্শ করেছে। এই চিত্রে দুইটা বৃত্তের কেন্দ্র দুইটা রেখার একই পার্শ্বে অবস্থিত। উপরের চিত্রে দুইটা বৃত্তের যে দুইটা কেন্দ্র রেখার একই পার্শ্বে অবস্থিত, আর এখানে দুইটা বৃত্তের যে কেন্দ্র দুইটা রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। এই এবি রেখাটা এটাও সাধারণ স্পর্শক। এটাও কি? সাধারণ স্পর্শক। সাধারণ মানে একই রেখা দুই বৃত্তকে স্পর্শ করলেই সেটা সাধারণ স্পর্শক। যখন এরকম দুইটা বৃত্তের কেন্দ্র একই দিকে থাকবে রেখার, সেটাকে বলে সরল সাধারণ স্পর্শক। আর যখন দুইটা বৃত্ত রেখার বিপরীত পাশে থেকে স্পর্শ করবে এটাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। উপরের চিত্রটা হলো সরল সাধারণ স্পর্শক, নিচের চিত্রে তির্যক সাধারণ স্পর্শক। এখন দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে। দুটি বৃত্ত, এই যে একটা বৃত্ত, কেন্দ্র এটা, আর এই যে একটা বৃত্ত, কেন্দ্র এটা। দুইটা বৃত্ত এই বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে, একটার অভ্যন্তরে আরেকটা বৃত্ত, কোনো সমস্যা নেই। এটা বলে অন্তঃস্পর্শ। যখন অন্তঃস্পর্শ করবে দুটি বৃত্ত, স্পর্শ বিন্দু বাদ দেয়া, স্পর্শ বিন্দু ব্যতীত ছোট বৃত্তের অন্য সকল যে পরিদৃষ্ট বিন্দু আছে সবগুলো বিন্দুই বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। তাহলে আমরা কি শিখলাম? দুটি বৃত্ত যদি একে অপরকে অন্তঃস্পর্শ করে, স্পর্শ বিন্দু ব্যতীত, এই স্পর্শ বিন্দুটা তো কমন, সেটা ছোট বৃত্তের উপরেও আছে, বড় বৃত্তের উপরেও আছে। স্পর্শ বিন্দু ব্যতীত অন্য সকল যে বিন্দু থাকবে সবগুলো বিন্দুই বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। এইখানে যদি একটা স্পর্শক আঁকা হয় এটা অবশ্যই সরল সাধারণ স্পর্শক হবে, কারণ দুইটা বৃত্তের কেন্দ্র একই পার্শ্বে। এটা হবে সরল সাধারণ স্পর্শক। দুইটা বৃত্ত তো পরস্পরকে এভাবেও স্পর্শ করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে, এটা স্পর্শ বিন্দু। এভাবে যখন স্পর্শ করবে এটাকে বলে বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ করার সময় স্পর্শ বিন্দু তো উভয় বৃত্তের উপরে আছে। স্পর্শ বিন্দু ব্যতীত উভয় বৃত্তের সকল বিন্দু এক বৃত্তের থেকে অপর বৃত্তের বাইরে।
অর্থাৎ এই বৃত্তের সবগুলো বিন্দু এই বৃত্তের বাইরে, এই বৃত্তের সবগুলো বিন্দু এই বৃত্তের বাইরে, শুধু স্পর্শ বিন্দু ব্যতীত। স্পর্শ বিন্দুটা দুই বৃত্তের উপরেই থাকবে। এখানে যদি একটা স্পর্শক আঁকো, এটা হবে তির্যক সাধারণ স্পর্শক, কারণ দুইটা বৃত্ত দুই পাশে, দুইটা বৃত্তের কেন্দ্র রেখার দুই পাশে। আমরা এখানে একটা শিখলাম অন্তঃস্পর্শ, এখানে স্পর্শক আঁকলে অন্তঃস্পর্শ হবে, সরল সাধারণ স্পর্শক হবে। এখানে হলো বহিঃস্পর্শ, এই স্পর্শ বিন্দুতে যদি স্পর্শক আঁকা হয় এটা তির্যক সাধারণ স্পর্শক হবে, তির্যক সাধারণ স্পর্শক হবে। তাহলে আমরা শিখলাম সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। সরল এটাও হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ রেখার একই পার্শ্বে বৃত্ত দুটো থাকবে। তির্যক সাধারণ স্পর্শক এটাও হতে পারে, এটাও হতে পারে। এরূপ স্পর্শ অন্তঃস্পর্শ, এরূপ স্পর্শ হলো বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ। বৃত্তের ক্ষেত্রে তিন ধরনের বিন্দু, বৃত্তের ক্ষেত্রে তিন ধরনের বিন্দু। বৃত্তের ক্ষেত্রে বৃত্তের একটা হলো অভ্যন্তরস্থ বিন্দু, অভ্যন্তরস্থ বিন্দু। এই যে কেন্দ্র, এইখানে একটা বিন্দু নিলে, এই যে বৃত্তের ভিতরে যদি কোনো বিন্দু নেওয়া হয়, এগুলো বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু। এই যে বিন্দুগুলো বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু। কেন্দ্রটা নিজেও বৃত্তের অভ্যন্তরে, বৃত্তের কেন্দ্র সে নিজেও বৃত্তের অভ্যন্তরে। আরও এখানে যত বিন্দু নেবে সবগুলো বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু। পরটা হলো উপরস্থ বিন্দু, বৃত্তের উপরস্থ বিন্দু বা পরিধিস্থ বিন্দু বা বৃত্তস্থ বিন্দু। বৃত্তস্থ বিন্দু সবগুলো একই কথা, অর্থাৎ এই পরিধির মধ্যে যত বিন্দু নিবা, পরিধির মধ্যে যত বিন্দু নিবা, এই বিন্দুগুলো হলো উপরস্থ বিন্দু অথবা পরিধিস্থ বিন্দু অথবা বৃত্তস্থ বিন্দু। আর এটা হলো বৃত্তের, তো আগে লিখে ফেলছি, বহিস্থ বিন্দু। এইখানে একটা বিন্দু নিলাম পি, পি বিন্দুটা তো বৃত্তের উপরস্থও না অভ্যন্তরেও না, বাইরে, এটা বহিস্থ বিন্দু। বৃত্তের ক্ষেত্রে তিন ধরনের বিন্দু। কয় ধরনের? তিন ধরনের। এগুলো অভ্যন্তরে পরিধির ভিতরে থাকবে, আর একটা পরিধির উপরে থাকলে বৃত্তস্থ বিন্দু বা পরিধিস্থ বিন্দু বা উপরস্থ বিন্দু, আর এটা হলো বৃত্তের বাইরে, সেগুলো বহিস্থ বিন্দু। এই তিন প্রকার বিন্দু বৃত্তের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। বিভিন্ন জায়গায় কী করব? ব্যবহার করব। পরিধিস্থ বিন্দু, বৃত্তস্থ বিন্দু, উপরস্থিত বিন্দু। আর আমরা স্পর্শক সম্পর্কে দুই প্রকার বললাম, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, এইগুলো আমরা শিখলাম। ওকে, সরল সাধারণ স্পর্শক এবং স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। এর আগেও আমরা শিখছিলাম, একটু বলতে হবে আমার এখানে, দেখো এই যে একটা বৃত্ত, এই যে কেন্দ্র, এই যে একটা বৃত্ত, এই যে কেন্দ্র, এটা তো অন্তঃস্পর্শ করেছে। বড় বৃত্তের ব্যাসার্ধ 5, বড় বৃত্তের ব্যাসার্ধ 5, ছোট বৃত্তের ব্যাসার্ধ 2, এটা ও, এটা ও ড্যাশ। বড় বৃত্তের ব্যাসার্ধ 5, ছোট বৃত্তের ব্যাসার্ধ 2, এরা পরস্পরকে কি করেছে? অন্তঃস্পর্শ করেছে। কি করেছে? অন্তঃস্পর্শ করেছে। এরূপ যখন অন্তঃস্পর্শ করবে, দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ও ড্যাশ ইকুয়াল টু 5 - 2 ইকুয়াল টু 3, 5 - 2 ইকুয়াল টু 3। অর্থাৎ দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অন্তর। বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ। দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এরকম অন্তঃস্পর্শ করে, বড়টার ব্যাসার্ধ 5, ছোটটার ব্যাসার্ধ 2, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তরের সমান। অন্তর মানে 5 - 2 ইকুয়াল টু 3 সেন্টিমিটার। দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এরকম দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, এটা ব্যাসার্ধ 5, এটা ব্যাসার্ধ 4, ও ড্যাশ
4। তো এরকম বহিঃস্পর্শ যখন করবে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দুইটা কেন্দ্র দুইটা না, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান 5, 4, 9। আর যখন অন্তঃস্পর্শ করবে এদের দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে বিয়োগ ব্যাসার্ধের অন্তরের সমান। বিষয়টা ক্লিয়ার? আমরা দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করলে এদের ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে তা শিখলাম। সমরেখ বিন্দু, এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। সমরেখ বিন্দু, একাধিক বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে ওই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দুই একটা সরলরেখায় অবস্থিত, এটা সমরেখ বিন্দু। একাধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে, আবার বলি একাধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে ওই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। সমবৃত্ত বিন্দু, একাধিক বিন্দু একই বৃত্তের পরিধিতে অবস্থান করলে, একাধিক বিন্দু মনে করেন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দুই একই বৃত্তের পরিধিতে অবস্থিত, এরূপ তিনটি বিন্দুকে সমবৃত্ত বিন্দু বলে। সমবৃত্ত বিন্দু, এর আরেক নাম বৃত্তস্থ বিন্দু, এর আরেক নাম বৃত্তস্থ বিন্দু, এর আরেক নাম পরিধিস্থ বিন্দু। পরিধিস্থ বিন্দু, এবিসি তিনটা বিন্দু একই বৃত্তের পরিধিতে অবস্থিত, এরূপ থাকলে তিনটা বিন্দুকে কি বলে? সমবৃত্ত বিন্দু বা পরিধিস্থ, একই বৃত্তের পরিধিস্থ বিন্দু বা বৃত্তস্থ বিন্দু। আরেকটা কথা আমরা পাবো সমবিন্দু, শুধু সমবিন্দু। এই যে ও একটা বিন্দু, এর উপর দিয়ে এবি রেখা গেল, বিসি রেখা গেল, সিডি রেখা গেল। এবি, বিসি, সিডি তিনটা রেখাই ও বিন্দুর উপর দিয়ে গেছে, তাহলে রেখা তিনটিকে সমবিন্দু বলা হয়। সমবিন্দু বলা হয়। অর্থাৎ একাধিক রেখা যদি একই বিন্দুর উপর দিয়ে যায়, একাধিক রেখা যদি একই বিন্দুর উপর দিয়ে যায় তাহলে ওই রেখাগুলোকে সমবিন্দু বলা হয়। ওই রেখাগুলোকে সমবিন্দু বলা হয়। ইংরেজিতে বলে কনকারেন্ট, CON, CURRENT, কনকারেন্ট। একাধিক রেখা যদি, এখন বিন্দু না, একাধিক রেখা যদি একই বিন্দুর উপর দিয়ে যায়, একই বিন্দুর উপর দিয়ে যায়, ওই রেখাগুলোকে বলা হয় সমবিন্দু। সমবিন্দু ওই রেখাগুলোকে। আর এই দুইটাতে ক্ষেত্রে কিন্তু ওই বিন্দুগুলোকে, আর এইটার ক্ষেত্রে ওই রেখাগুলোকে। সংজ্ঞাটা কি আসতেছে? একাধিক সরলরেখা যদি একই বিন্দুর উপর দিয়ে যায় বা একই বিন্দুগামী হয় তাহলে ওই রেখাগুলোকে পরস্পর সমবিন্দু বলা হয়। পরস্পর কি? সমবিন্দু বলা হয়। ওকে, অষ্টম অধ্যায়ের যে সম্পাদ্যগুলো, এখানে সম্পাদ্য ক্ষেত্রে আমরা সম্পাদ্য 6, সম্পাদ্য 7, সম্পাদ্য 8, তিনটা সম্পাদ্য আমরা করব। এর আগে আমরা পড়ছিলাম বৃত্তে 3 প্রকার বিন্দু: অভ্যন্তরস্থ বিন্দু, পরিধিস্থ বিন্দু বা উপরস্থ বিন্দু, আর বহিস্থ বিন্দু। বৃত্তে অভ্যন্তরস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। বৃত্তে অভ্যন্তরস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। স্পর্শক আঁকা যায় উপরস্থ বিন্দু থেকে বা বহিস্থ বিন্দু থেকে। এটা যদি উপরস্থ বিন্দু হয়, এখানে এরকম স্পর্শক আঁকা যাবে। এরকম উপরস্থ বিন্দুতে একটি স্পর্শক আঁকা যাবে। বৃত্তের উপরস্থ বিন্দুতে একটি মাত্র এরকম স্পর্শক আঁকা যাবে। এইটা বৃত্ত, এটা বহিস্থ বিন্দু। এখান থেকে যদি আমরা আঁকি, কিভাবে আঁকি আমরা শিখব। এরকম 2টি স্পর্শক আঁকা যাবে। এটা কথা শিখলাম। বৃত্তের উপরস্থ বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক আঁকা
বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক আঁকা যাবে না। বৃত্তের উপরস্থ বিন্দু থেকে একটি স্পর্শক আঁকা যাবে। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা যাবে। একই বৃত্তে দুটি স্পর্শক আঁকা যাবে, আর একটা বৃত্তে একটা মাত্র স্পর্শক আঁকা যাবে উপরস্থ বিন্দু থেকে। একের অধিক স্পর্শক আঁকা যাবে না। আর অভ্যন্তরস্থ বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক আঁকা যাবে না। 3 প্রকার বিন্দু সম্পর্কে আমি কথা বললাম। এখন প্রথম যে সম্পাদ্যটা 6 নম্বর সম্পাদ্য বইয়ের, সেটা হলো বৃত্তের কেন্দ্র নির্ণয়। এটা একটা বৃত্ত, বা মনে করো বৃত্ত চাপ দেওয়া আছে, কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার জন্য আমি 3টা বিন্দু নিব, এ, বি, মনে করো একটা সি। এই বৃত্তে 3টা বিন্দু নিলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বি এবং বি সি যোগ করে ফেললাম। এ বি এর সাথে এ ও বি যোগ করি এবং বি ও সি যোগ করি। এ বি একটি যা হয়ে গেল, বি সি একটি যা হয়ে গেল। এ বি এর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করব, বি সি এর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করব। এই লম্ব দ্বিখণ্ডক ও বিন্দুতে যদি মিলে, সেটাই বৃত্তের কেন্দ্র। প্রথমে এ বিন্দু নিছি, বি বিন্দু, সি বিন্দু, 3টা বিন্দু নিছি বৃত্তের উপরস্থ। পরে এ কমা বি এবং বি কমা সি যোগ করছি। যোগ করা মাত্রই এ বি একটি জ্যা হয়ে গেছে, বি সি আর একটি যা হয়ে গেছে। এ বি যায় লম্ব দ্বিখণ্ডক আঁকবো, বা বি সি যায় লম্ব দ্বিখণ্ডক আঁকবো। দুটা কিভাবে লম্ব দ্বিখণ্ডক আঁকবো বলার প্রয়োজন নেই। লম্ব দ্বিখণ্ডক দুইটা ও বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। তাহলে ও বিন্দুটি হবে ওই বৃত্তের কেন্দ্র। এটার পাশাপাশি আজকে আরেকটা জিনিস শিখে গেলাম, বৃত্তের যে কোনো দুটি জায়ের যদি লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করি, তাদের ছেদবিন্দুই হবে বৃত্তের কেন্দ্র। বৃত্তের যে কোনো দুটি জায়ের লম্ব দ্বিখণ্ডক যদি অঙ্কন করি, সেই লম্ব দ্বিখণ্ডকের যে ছেদবিন্দুটা সেটাই হবে বৃত্তের কেন্দ্র। এখন যে কোনো রেখার লম্ব দ্বিখণ্ডক আঁকার নিয়মটা একটু আলাদাভাবে খেয়াল করো। মনে করো এ বি আছে, এটা লম্ব দ্বিখণ্ডক আঁকবো। এ আর বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে 2টা বৃত্তচাপ, এই পাশে 2টা বৃত্তচাপ, এটাই লম্ব দ্বিখণ্ডক। যে কোনো রেখার লম্ব দ্বিখণ্ডক আঁকতে হলে রেখার 2 প্রান্তে ধরে উপর নিচে একই ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি নিয়ে 2টি করে চাপ দিলে, সংযোগ করলেই এটাই হবে লম্ব দ্বিখণ্ডক। এখানে এ আর বি ধরে উপরে নিচে 2টা করে চাপ, বি আর সি ধরে এই পাশে 2টি করে চাপ, সংযোগ টানলেই লম্ব দ্বিখণ্ডক পাওয়া যাবে। এটাই হবে বৃত্তের কেন্দ্র। আমরা বৃত্তের কেন্দ্র নির্ণয় করা শিখে গেলাম। এখন উপরে স্থিত বিন্দুতে লম্ব স্পর্শক, এটা হলো বৃত্তের কেন্দ্র নির্ণয়। বৃত্তের কি কেন্দ্র নির্ণয়? এটা হলো বৃত্তের উপরস্থ বিন্দুতে, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক। বৃত্তের উপরস্থিত বিন্দুতে স্পর্শক আঁকা যায়। আমি আগেই শিখছি একটা মাত্র স্পর্শক আঁকা যায় উপরস্থিত বিন্দুতে। স্পর্শকটা কিভাবে আঁকবো, এটা একটু বড় করে আমি আঁকি। এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত। এই বৃত্তের উপরস্থিত একটি বিন্দু এ, এই বৃত্তের উপরস্থিত একটি বিন্দু এ, এ বিন্দুতে বরাবর স্পর্শক আঁকবো। ও এ যোগ করি, ও এ যোগ করলাম। ও এ যখন যোগ করব, ও বিন্দু এ বিন্দুতে ও এ রেখার উপর লম্ব আঁকবো। লম্ব আঁকার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। ও এ লম্ব আঁকতে হলে একই চাপ নিয়ে না নড়াইয়া বারবার চাপ দিতে হয়। খেয়াল করো, একে কেন্দ্র করে যে কোনো মাপলে এভাবে একটা চাপ, না নড়াইয়া এখানে এখানে, আবার না নড়াইয়া এখানে এখানে এইখানে লম্ব আঁকতে হয়। এভাবে লম্ব আমরা ক্লাস 6 থেকে আঁকা শিখতেছি। এ বিন্দুতে ধরে একটা চাপ, না নড়াইয়া এখানে ধরে এখানে, এখানে ধরে এখানে, না নড়াইয়া এখানে এখানে ধরে উপরে 2টা চাপ, সংযোগ টানলেই লম্ব হয়ে যায়। ঠিক এই এতে ধরে এই বৃত্তের বাইরে যাক, সমস্যা নাই।
না নড়ায় এইখানে, এইখানে না নড়ায় উপরে, এটি এ বিন্দুতে ও এ রেখার উপর এটি লম্ব আঁকলাম, এই এটি স্পর্শক, এই এটি কি, এটি স্পর্শক। তাহলে প্রথমে কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ছিল, এর উপরে এ একটা বিন্দু ছিল, এ বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। ও এ কি করছিলাম, যোগ করছিলাম, পরে এ বিন্দুতে লম্ব আঁকছি, এটি, এটি স্পর্শক। এভাবে কোনো বিন্দুতে এক স্পর্শ বিন্দুতে, উপরস্থ বিন্দুতে একটি স্পর্শক আঁকা যাবে। তাহলে খেয়াল করো এখানে ও এটা ব্যাসার্ধ, এটিটা স্পর্শক, ও এটা ব্যাসার্ধ, এটিটা স্পর্শক। ও এ এবং এটি পরস্পর পরস্পরের উপর লম্ব, ও এ এবং এটি পরস্পর পরস্পরের উপর লম্ব, ও এ এবং এটি পরস্পর পরস্পরের উপর লম্ব। একটা কথা বুঝে গেলাম আজকে, বৃত্তের যদি কোনো স্পর্শক হয় সে হবে ব্যাসার্ধের উপর লম্ব, যদি ব্যাসার্ধের উপর উপরস্থিত বিন্দুতে লম্ব থাকে কেউ, সে হয়ে যাবে স্পর্শক। কোনো রেখা স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধের উপর যদি লম্ব হয়ে যায় তাহলে সে হবে স্পর্শক, আর স্পর্শক থাকলে সে ব্যাসার্ধের উপর লম্ব হবে, ব্যাসার্ধের উপর লম্ব হবে। এটা আমরা উপপাদ্যে প্রমাণ করব। ওকে, আমরা বৃত্তের উপরস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন শিখে গেলাম। এখন উপপাদ্য 8 হলো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন, স্পর্শক অঙ্কন। এটা হলো কেন্দ্র নির্ণয়, পর একটা উপরস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন। এখন বহিস্থ বিন্দু থেকে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, পি তার বহিস্থ বিন্দু, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, পি তার বহিস্থ বিন্দু, পি হলো তার বহিস্থ বিন্দু। পি বিন্দু থেকে স্পর্শক আঁকবো। এখানে স্পর্শকটা বলা হয় পি বিন্দু থেকে, আর এইখানে স্পর্শকটা বলা হয় এ বিন্দুতে। এত উপরস্থিত বিন্দু, এ উপরস্থিত বিন্দু হলে এ বিন্দুতে স্পর্শক, আর এখানে বাসাটা হবে পি বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে স্পর্শক, পি বিন্দু থেকে স্পর্শক। ওইখানে ও এ যোগ করছিলাম, এইখানে ও পি যোগ করব, এখানে ও পি কি করব, যোগ করব। লম্ব আঁকছিলাম না, না। ওকে, এখন ওপি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। ওপি এর লম্ব দ্বিখণ্ডক, ওই যে আগে আমি দেখাইলাম লম্ব দ্বিখণ্ডক কিভাবে আঁকে। ও আর পিতে ধরে অর্ধেকে বেশি না, উপরে 2 চাপ নিচে 2 চাপ, এম না ই এফ তে, ই এফ। কিভাবে যে লম্ব দ্বিখণ্ডক আঁকছি বা আঁকবো এটা বলার প্রয়োজন নাই, বলবো ওপি, ও কমা পি যোগ করি, পরে ওপি এর লম্ব দ্বিখণ্ডক ই এফ আঁকি। কিভাবে আঁকি বলার প্রয়োজন নাই, ওপি এর লম্ব দ্বিখণ্ডক ই এফ আঁকি। ইএফ ওপিকে এম বিন্দুতে ছেদ করে, ইএফ ওপিকে এম বিন্দুতে ছেদ করে। লম্ব দ্বিখণ্ডক মানে তাহলে ও এম যতটুকু পি এম ততটুকুই হবে, ও এম যতটুকু পি এম ততটুকুই কিন্তু হবে লম্ব দ্বিখণ্ডক যে। এবার এম কে কেন্দ্র করে, এম কে কেন্দ্র করে ও এম বা পি এম ব্যাসার্ধ নিয়ে, এম কে কেন্দ্র করে ও এম বা পি এম ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এম কে কেন্দ্র করে ও এম নিলেও চলবে, পি এম নিলেও চলবে, একটি বৃত্ত আঁকি। অবশ্যই বৃত্তটা ওর উপর দিয়েও যাবে, পির উপরে দিয়েও যাবে। যদি না যা তাহলে বুঝবা ভুল হয়েছে। অবশ্যই বৃত্তটা ও বিন্দুর উপর দিয়েও যাবে, পি বিন্দুর উপর দিয়েও যাবে, না গেলে বুঝবা ভুল হয়েছে। এই বৃত্ত যাওয়ার সময় আগের বৃত্তকে এখানে এ বিন্দুতে, এখানে বি বিন্দুতে ছেদ করে। এই বৃত্ত পরের বৃত্তটা যাওয়ার সময় আগের বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ কমা পি বি
কমা পি যোগ করি, এ কমা পি, আর হলো বি কমা পি যোগ করি, এপি এবং বিপি যোগ করি, তাহলে এপি এবং বিপি হলো স্পর্শক। তাহলে এপি ও বিপি হলো স্পর্শক, দুইটা স্পর্শক। আমি আগেই বলছিলাম উপরস্থিত বিন্দুতে একটি স্পর্শক আঁকা যা, আর বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা যা, দুটি স্পর্শক আঁকা যা। ক্লিয়ার? এই হলো আমাদের লেকচার 1 বৃত্তের ও বৃত্তের সম্পাদ্যগুলো। বৃত্তের কি সম্পাদ্যগুলো, আরও সম্পাদ্য আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।